আসসালামু আলাইকুম। আজ 24শে জুলাই 2026 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। পদত্যাগ করার পর কোথায় উঠবেন চুপ্পু? নিজেদের মধ্যে গোলাগুলি করে 2 বিএসএফ সেনা নিহত। দাবি আদায়ে অনড় ককরোচ পার্টি, যা ঘটল দিল্লিতে। এবার বিস্তারিত। নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গভবনের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি মনোনীত কয়েকজন কর্মকর্তা ইতোমধ্যে ব্যক্তিগত মালামাল গুছিয়ে নিয়েছেন। তিনি আরও দাবি করেন, কয়েকদিন আগে রাষ্ট্রপতি অধস্তন কর্মকর্তাদের চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছাড়ার মৌখিক নির্দেশনা দিয়েছেন। পদত্যাগের পর তিনি গুলশানের নিজ বাসায় অবস্থান করবেন এবং পরে চিকিৎসা ও বিশ্রামের জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে ওই কর্মকর্তা জানান। বঙ্গভবনে দায়িত্ব পালনকারী আরেক কর্মকর্তা যুগান্তরকে বলেন, স্যার 2 দিন আগে জানিয়েছেন যে ওরা আমাকে চলে যেতে বলেছে, হয়তো আমার চলে যেতে হবে। তোমরা চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছেড়ে যার যার মতো করে চলে যাও। ওরা বলতে কাকে বুঝিয়েছেন এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। কি কারণে হঠাৎ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হচ্ছে? জানা যায়, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গুঞ্জন রয়েছে, লন্ডনে অবস্থানকালে অতি গোপনীয়তা রক্ষা করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেছেন তিনি। 18ই মে দেশে ফেরার পর একাধিক গোয়েন্দা সংস্থা এই তথ্য উদ্ঘাটনে মাঠে নামে। সূত্রের দাবি, রাষ্ট্রপতির পদত্যাগের পেছনে মূলত 2টি বিষয় কাজ করতে পারে। একটি হচ্ছে লন্ডনে উল্লিখিত গোপন আলাপ, অন্যটি এবছরের ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়া। সব মিলিয়ে সরকারও মনে করছে রাষ্ট্রপতিকে এই পদে আর রাখা সমীচীন হবে না। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের এপ্রিলে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। পরে বিভিন্ন সময় তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ্যে উল্লেখ করেছিলেন। সর্বশেষ তিনি বলেছিলেন, সরকার চাইলে দায়িত্বে থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করবেন। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এক বিএসএফ জওয়ানের গুলিতে তারই 2 সহকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার 23 জুলাই বিকেলে মালদার বিধাননগরে অবস্থিত বিএসএফের 119 ও 71 নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে এই ঘটনা ঘটে। বিএসএফ সূত্র জানায়, অভিযুক্ত জওয়ানের নাম শিবম মিশ্র। তিনি ভারতের ছত্তিশগড়ের বাসিন্দা। হঠাৎ তিনি সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই 2 জওয়ান নিহত হন এবং একজন গুরুতর আহত হন। নিহতরা হলেন বিহারের ছাপড়া জেলার মানঝি এলাকার 51 বছর বয়সী অজয় কুমার সিং এবং মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার 37 বছর বয়সী আম্বাদার সুরেশ দারগু। আহত বিকাশ ব্রহ্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা থানার মোহান্দা গ্রামের বাসিন্দা। তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 3 জনই বিএসএফ এর 71 নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন। পুলিশ জানিয়েছে, নিহত 2 জওয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে ওই জওয়ান সহকর্মীদের উপর গুলি চালিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ও বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। এদিকে বিএসএফ সূত্রের দাবি, প্রায় 1 বছর আগে একই জওয়ান সহকর্মীদের উপর গুলি চালানোর অভিযোগে বাহিনীর অভ্যন্তরীণ আইনে শাস্তি পেয়েছিলেন। কয়েকদিন আগে সেই শাস্তির মেয়াদ শেষ হয়। এরপর তাকে বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এর মধ্যেই বৃহস্পতিবারের এই মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যা চেষ্টার অভিযোগ এনে গাড়ি চালক ওবায়দুর রহমানের করা মামলায় গ্রেপ্তার হতে পারেন সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ইতোমধ্যে ওই মামলায় আমিনুর রহমান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই মামলার এজাহারে অন্যতম আসামি হচ্ছেন গাজী নজরুল। এছাড়াও মামলায় অজ্ঞাতনামাদের কথা উল্লেখ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রে জানা গেছে, মামলার অন্যতম আসামি এমপি গাজী নজরুল বর্তমানে পুলিশের নজরদারিতে আছেন। তাকে গ্রেপ্তারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিগন্যালের অপেক্ষায় রয়েছেন তারা। এছাড়াও অন্য আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তারা মামলার তদন্তের জন্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডিবি অফিসে তলব করা হতে পারে বলে জানা গেছে। মামলার এজাহারের কিছু বিষয়ে ধোঁয়াশা রয়েছে, সেগুলো পরিষ্কার করার জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে। মরিয়ম বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
ডিবি জানিয়েছে, গাজী নজরুলের যে ভিডিওটি ফাঁস হয়েছে সেই স্থানটি তার শ্বশুর মাসুম বিল্লার বলে দাবি করেছেন নজরুল। ভিডিও ফাঁস হওয়ার পর এমপি নজরুল এক ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, ঘটনার সঙ্গে তার গাড়ি চালক ওবায়দুর রহমান জড়িত। তিনি দলবল নিয়ে তার কক্ষে ঢুকে ব্ল্যাকমেইলের চেষ্টা করেছেন, ভিডিও ফাঁসের কথা বলে টাকা আদায় করেছেন। অপরদিকে গাজী নজরুলের গাড়ি চালক ওবায়দুর দাবি করেছেন, তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন নজরুল এবং মারধর করেছেন। দুই পক্ষের অভিযোগ নিয়ে দোটানায় আছে মামলার তদন্তকারীরা। প্রকৃত ঘটনা জানার জন্য মাঠ পর্যায়ে তদন্ত শুরু করা হয়েছে বলে ঊর্ধ্বতন দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন। তদন্ত শেষে তারা আদালতে প্রতিবেদন দাখিল করবেন। গত মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফাঁস হয়। ওই ভিডিওতে এমপি গাজী নজরুল এবং এক নারীকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে। মুহূর্তেই ওই ভিডিও দেশ জুড়ে ভাইরাল হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে জামায়াতের পক্ষ থেকে বলা হয় যে তথ্য উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গত বুধবার জামায়াত ইসলামী সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্ত গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে অবহিত করেছে দলটি। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর জোনের উপ পুলিশ কমিশনার রাকিব খান জানান, তারা মামলার তদন্ত করছেন। মামলার বাদী ওবায়দুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পর আমিনুর রহমান নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার হওয়া আমিনুরকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। তাকে আবারও রিমান্ডের আবেদন করা হবে। গাড়ি চালক মামলার এজাহারে দাবি করেছেন, তিনি পল্লবীতে থাকেন। তিনি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে নিয়োজিত ছিলেন। আত্মীয়তার সূত্রে নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন। এক পর্যায়ে নজরুল ইসলামের সঙ্গে ওবায়দুরের ভাগ্নির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে ওবায়দুর তার পরিবারকে জানান এবং নজরুল ইসলামকে এই ধরনের সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দেন। সম্প্রতি মগবাজারের একটি চক্র নজরুল ইসলাম ও তার ভাগ্নির কিছু অপ্রীতিকর ভিডিও সংগ্রহ করে নজরুলকে ব্ল্যাকমেইল করতে থাকে। নজরুল ইসলামের ধারণা, ওবায়দুরই গোপন ভিডিও ধারণ করে সংবাদ মাধ্যম এবং ওই চক্রের হাতে তুলে দিয়েছে। এ নিয়ে বিরোধের জেরে গত 14 জুলাই নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা তার উপর হামলা চালায়। ওই দিন বেলা 11টার দিকে আসামি আমিনুর রহমান তাকে কৌশলে ড্রয়িং রুমে ডেকে নেন। পরে সেখানে অন্য আসামিরা মিলে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এবার পড়শির খবর। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া কোনোভাবেই আন্দোলন থামবে না বলে স্পষ্ট জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে। সংবাদ সংস্থা ANI-কে তিনি একথা বলেন। দীপকে বলেন, যন্তর মন্তরে আমাদের ধর্ণা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত চলবে। তার পদত্যাগ ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব না। তিনি বলেন, সিজেপির একটি প্রতিনিধি দল ভারতের কনস্টিটিউশন ক্লাবে 2 কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করবে। তিনি ANI-কে বলেন, সোনম ওয়াংচুক অনশন ভেঙেছেন, এতে আমরা খুবই স্বস্তি পেয়েছি, কারণ তার অনশন 26 দিনেরও বেশি সময় ধরে চলছিল। তার জীবন দেশের জন্য অত্যন্ত মূল্যবান। তবে আন্দোলনের অবস্থান স্পষ্ট করে তিনি আবারও বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কিছুই গ্রহণযোগ্য নয়। এর আগে ভারত সরকারের পক্ষ থেকে 3টি আশ্বাস পাওয়ার পর 26 দিনের অনশন ভাঙার সিদ্ধান্ত নেন সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক। গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় সরকারের আশ্বাস পাওয়ার পর তিনি অনশন ভাঙেন। বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ওয়াংচুক জানান, কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং পাশাপাশি অ্যাপেক্স বডি অব লেহ লাদাখের নেতাদের উপস্থিতিতে তিনি অনশন ভেঙেছেন। তিনি বলেন, দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কার কথা বিবেচনা করে আমি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। ভারতের নয়াদিল্লিতে শিক্ষার্থীদের প্রবল বিক্ষোভ উত্তেজনা প্রশমনে শিক্ষা সচিব বিনীত যোশীকে অপসারণ করে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন শিক্ষা সচিব করা হয়েছে নরেশ পাল গংওয়ারকে, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন এবং দুগ্ধ উৎপাদক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন। বৃহস্পতিবার এই রদবদল ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম
এনডিটিভি। তবে শিক্ষামন্ত্রী জিতেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। তারা এখনও সেখানে অবস্থান নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। ভারতের সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে গত 6 জুন থেকে রাজপথে আন্দোলনে নেমেছে ফেসবুক ভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি। সিজেপির এই আন্দোলনের সঙ্গে ইতোমধ্যে সংহতি জানিয়ে 28 জুন থেকে অনশনে বসেন ভারতের জলবায়ু ও পরিবেশ আন্দোলন কর্মী সোনাম ওয়াংচুক। প্রশ্নপত্র ফাঁসের জেরে হতাশ হয়ে এ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে আত্মহত্যা করেছেন মেডিকেল কলেজ ভর্তি হতে ইচ্ছুক 12 জন। এদিকে শিক্ষা সচিবকে বদলির পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। বর্তমানে মেদান্ত হাসপাতালে আছেন তিনি। এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। পেন্টাগনের ওয়েবসাইটে হঠাৎ করেই কমে গেল ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের সংখ্যা। নিউ ইয়র্ক টাইমস বৃহস্পতিবার জানিয়েছে, ইরান যুদ্ধে কত মার্কিন সেনা প্রাণ হারিয়েছে তা নিয়ে পেন্টাগনের গোলমেলে তথ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। আর এই তথ্য লুকোচুরিতে ওয়াশিংটনের আগ্রাসী নীতির থলে থেকে বেরিয়ে পড়েছে আসল বিড়াল। বুধবার পেন্টাগনের ক্যাজুয়ালিটি সংক্রান্ত ওয়েবসাইটে জানানো হয়েছে, ইরান যুদ্ধে মোট 18 জন মার্কিন সেনা নিহত হয়েছে, কিন্তু বৃহস্পতিবার আসতেই সেই সংখ্যা কমিয়ে 14 জন করা হয়। এই 4 জন সেনার লাশ কেন ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো তা নিয়ে 3 জন সামরিক কর্মকর্তা এবং পেন্টাগনের এক মুখপাত্র পুরোই পরস্পর বিরোধী তথ্য দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক 3 কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসন এপ্রিল মাসে যুদ্ধবিরতি ঘোষণার পর এই 4 জন মারা যাওয়ায় তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে 3 জন জর্ডানে এবং একজন উত্তর ইরাকে নিহত হন। অন্যদিকে পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রেস সেক্রেটারি জোয়েল ভ্যালডেজ দাবি করেছেন, ওয়েবসাইটে সাময়িক ডেটা ত্রুটির কারণে এটি হয়েছে। যুদ্ধবিরতি নস্যাৎ হওয়ার পর থেকেই মার্কিন বাহিনী তাদের সামরিক কৌশল এবং আহত সেনাদের তথ্য চেপে যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের যুক্তি, যেসব ঘাঁটিতে তাদের সেনারা রয়েছে সেখানে ইরানি হামলার তথ্য প্রকাশ করলে নাকি তাদের অপারেশনাল নিরাপত্তা হুমকিতে পড়বে। অথচ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, গত সপ্তাহে জর্ডানে মার্কিনীদের ওপর 3টি বড়সড় ইরানি হামলার তথ্য বেমালুম চেপে গেছে পেন্টাগন। ওই হামলাগুলোতে ডজন খানেক মার্কিন সেনা আহত হওয়ার পাশাপাশি তাদের বেশ কয়েকটি হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে। জর্ডানে ইরানি হামলায় বহু সেনা ও হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও চেপে গিয়েছিল পেন্টাগন। পেন্টাগনের মূল মুখপাত্র শন পার্নেল অবশেষে স্বীকার করতে বাধ্য হন যে 7 জুলাই থেকে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা প্রায় 100-তে পৌঁছেছে। আফগানিস্তান ও ইরাক যুদ্ধের প্রবীণ কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস তীব্র সমালোচনা করে বলেছেন, মার্কিন প্রশাসন শুধু হতাহত নয়, পুরো যুদ্ধ নিয়েই সত্যতা গোপন করছে। ভুল থেকে শিক্ষা নিতে তাদের অনীহাই এতে স্পষ্ট। অথচ এই ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ 2021 সালে কাবুলে বিমানবন্দর হামলায় 13 জন মার্কিন সেনা নিহতের ঘটনায় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, কামালা হ্যারিস ও লয়েড অস্টিনকে ব্যক্তিগতভাবে দায়ী করে রাজনীতির মাঠ গরম করেছিলেন। অথচ আজ তারাই নিজেদের আমলেই সেনা মৃত্যুর হিসেব গোপন করার পাঁয়তারা করছে। বুধবারে পেন্টাগনের হিসেবে 11 জন সরাসরি হামলায় এবং 7 জন দুর্ঘটনায় মারা গেছে বলে দেখানো হয়। বৃহস্পতিবার সেই সংখ্যা কমিয়ে 7 জন হামলায় নিহত দেখানো হয়। যদিও ট্রাম্প নিজেই বৃহস্পতিবার এক মন্তব্যে বলেছেন, মৃত্যু 18 জনই। বুধবার তিনি দোভার বিমান ঘাঁটিতে নিহত 4 সেনার কফিন গ্রহণের সময় তাদের বীর বলে আখ্যা দেন এবং পরে এক সেনার শোক সন্তপ্ত পরিবারকে নিয়ে জর্জিয়ায় নিজের রাজনৈতিক সমাবেশে হাজির হন। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই অনলাইনের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রতিদিন টুইটার, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো সার্চ করতে করতে অতিষ্ঠ হয়ে উঠি। এই একঘেয়েমি দূর করবার জন্যে আপনি বাস্তব যোগাযোগ করুন। সপ্তাহে অন্তত 1 দিন পরিবারকে দিন। যদি বেশি সময় থাকে তাহলে অন্য আত্মীয় স্বজনের সঙ্গে বাস্তব যোগাযোগ করুন, মানে সরাসরি কথা বলুন, বসুন, 1 কাপ চা খান। দেখবেন সপ্তাহের অন্য 6 দিন আপনি ভালো বোধ করছেন, আপনার মনের মধ্যে আনন্দ, স্থিরতা তৈরি হচ্ছে। সুতরাং আসুন, শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম, সামাজিক যোগাযোগ মাধ্যমের এইসব প্ল্যাটফর্মে নয়, বরং জীবনটাকে বাস্তবের পরখে মিলিয়ে নেই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।